আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সাইবার স্পেসেও নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশের মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীও অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এছাড়া ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পরই উল্লাসে মেতে ওঠে শাহবাগে আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয় শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত এলাকা। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা বলেন, 18 কোটি দেশবাসীর প্রাণের দাবি আংশিক বাস্তবায়ন হয়েছে। দ্রুত জুলাই সনদ প্রকাশের দাবি জানান তারা। শুক্রবার বিকাল থেকে উত্তাল ছিল শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3টি দাবিতে অবস্থান নেয় এনসিপি, জামাত, ইসলামিক ছাত্র শিবির, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু ইসলামিক দল। দ্বিতীয় দিনের কর্মসূচিতে রাত 8টায় তাদের পক্ষ থেকে দেয়া হয় 1 ঘণ্টার আলটিমেটাম। এরপর রাত 11:15টায় উপদেষ্টাদের জরুরি বৈঠক থেকে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা। নানা স্লোগানে উচ্ছ্বাস জানান আন্দোলনকারীরা। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ মানে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পাওয়া। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে, শুধু নির্বাহী আদেশে ব্যান করলে চলবে না, তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আমরা আদর্শ দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করব। এর বাইরে আমরা কখনোই আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ হব না, আওয়ামী লীগের মতো অগণতান্ত্রিক হব না। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত দাবি আদায়ের সংগ্রাম চলবে জানালেন এনসিপি নেতা। আর আগামীতে অন্য কোনো দল যেন ফ্যাসিবাদী আচরণ না করতে পারে এমন বন্দোবস্তের আশা করেন তারা। রাজপথ এখন আমরা ছাড়ি নাই। আওয়ামী লীগের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধের কথা বলা হচ্ছে। আমরা একবারেই বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ চাই। তো সরকার যদি আবার দুর্বলতা প্রকাশ করতে চায় বা সরকার যদি আবার এখানে ঢিলামি দেখায়, আমরা আবার রাজপথে নেমে আসবো। জুলাই আন্দোলনের ছাড়পত্র কেন 30 দিন লাগবে? এটা তো 24 ঘন্টা হওয়ার কথা। এত 2000 মায়ের বুক খালি হয়েছে, এটার দিকে সরকারের কারো একটু মাথা ব্যথা নাই? স্বৈরাচার কেউ তৈরি হয়ে উঠতে চায়, আপনারা দেখেন ছাত্র জনতা কিন্তু মাঠ ছাড়ে না। বাংলাদেশে রাজনীতিতে যারাই আসবে ওদের জন্য এমন কোনো পরিস্থিতি না হয় যে আমাদের আবার এরকম ভাবে এখানে রাস্তায় নামতে হয়। রাত 12:15টায় মগবাজার মোড়ে পথসভা করে জামাত ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে শুকরানা মোনাজাত করে দলের নেতাকর্মীরা। আমার একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি, বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের শাহবাগে অবস্থান করতে বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পরও রাজধানীর শাহবাগে অবস্থান করছে এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, সকাল থেকে যারা নেতাকর্মীরা সেখানে জমায়েত হয়েছেন, মূলত তারা কি এই নিষিদ্ধের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত থাকতে চাচ্ছেন? তারা কি বলছেন? আসলে এখন এখানে যারা আছেন তারা হচ্ছে জুলাই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে আহতরা। তারা 7টার পরবর্তী সময় এখানে অবস্থান নিয়েছেন বা সারা রাতই ছিলেন এখানে। 7টার পরবর্তী সময় তারা, আপনারা এখানে যে স্টেজটি দেখতে পাচ্ছেন, এইটি এখানে নিয়ে এসেছে। তাদের মূলত দাবি হচ্ছে তিনটি। একটি হচ্ছে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ 1-1.5 মাসের সময় বা বিচারের পরবর্তী সময় নিষিদ্ধ, বিচার পর্যন্ত নিষিদ্ধ, এইসব বলা যাবে না। তাদেরকে, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। এটি হচ্ছে 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি হিসেবে তারা দেখছেন যে জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ এরা যে আহত এবং নিহত যারা আছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আর 3 নাম্বার দাবি হিসেবে তারা বলছেন যে যারা জুলাই আহত, যারা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাদেরকে উন্নত চিকিৎসা অথবা সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে। এখানে যারা আছেন তারা বলছেন যে বিভিন্ন হাসপাতালে জুলাই যোদ্ধা যারা আছেন, আহতরা, তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে তারা একটি অভিযোগ করেছেন। এই 3টি দাবি তারা মূলত এই মঞ্চ থেকে দিচ্ছেন এবং গতকালকে রাতের যেই ঘোষণা, সেই ঘোষণার প্রেক্ষিতে তারা তাদের ভাষায় বলতে চান যে এটি শাক দিয়ে মাছ ঢাকার মতো পরিস্থিতি, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই যারা আছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা আছে, আহত নিহতদের স্বীকৃতি এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সুনির্দিষ্ট বক্তব্য দিতে হবে। এর প্রেক্ষিতে সকালবেলা থেকে এখানে অবস্থান করেছেন এবং চারদিকের রাস্তা ওনারা বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ কাঁটাবন থেকে যে রাস্তাটি শাহবাগ এসছে সেটি বন্ধ, ইন্টারকন্টিনেন্টাল থেকে ঢাকা এদিকে আসা রাস্তাটি বন্ধ, ঢাকা মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা রাস্তাটি বন্ধ এবং শিশু পার্কে যে রাস্তাটি আছে এই রাস্তাটি গতকালকের মতোই বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণে সাধারণ মানুষ এবং যারা বাংলাদেশ মেডিকেলে যারা আসেন চিকিৎসার জন্য আসেন, বারডেম এবং ইব্রাহিম কার্ডিয়াকে যারা চিকিৎসার জন্য আসেন, তাদের কিছুটা কষ্ট হচ্ছে। যদিও হাসপাতাল আওয়ার 8টা, 8:30টার মধ্যে শুরু হয়, তারপরও মানুষজন হয়তো 10টার দিকে এখানে চলে আসেন আউটডোরে চিকিৎসার জন্য, সেটা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে জুলাই যোদ্ধারা বলছেন যে তারা এই 3টি দাবি, যারা আহত আছেন, এই 3টি দাবি যদি পূরণ না হয় তারা এই অবস্থান কর্মসূচি ছাড়বে না। তাদের বক্তব্য যে গত 2 দিন ধরে তারা এখানেই আছেন এবং এই অবস্থানটা ধরে রাখতে চান। এবার তারা তাদের সঠিক স্বীকৃতি নিয়ে তারপর এখান থেকে বাড়ি ফিরে যাবেন। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সাভারের শহীদ ইয়ামিন চত্বর থেকে আনন্দ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। সেই সাথে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত বিচারের আহ্বান জানান। এদিকে নিষিদ্ধ ঘোষণার খবরে খুলনার শিববাড়ি মোড়ে উল্লাস প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া লালমনিরহাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামায়াতে ইসলামী। এ সময় ছাত্র জনতা হত্যায় জড়িত সব খুনির গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। এদিকে ফরিদপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লক্ষ্মীপুরেও আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল করেছে জামায়াত শিবির সহ ছাত্র জনতা। সত্যি অসাধারণ লাগছে। যদি সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেত তাহলে আরো অনেক 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 বেশি ভালো লাগতো। সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার পরে সে পুরোপুরি নিষিদ্ধ হবে বাংলাদেশ থেকে। যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সংসদ গঠনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, জনগণ তাদের পুনর্বাসন চায় না
বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায় সব ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় এসব কথা জানান তারেক রহমান। সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা। এতে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ, এদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না। বিগত ফ্যাসিবাদী সরকার তাদের অপকর্ম ঢাকতে যেসব জঙ্গি নাটকের আয়োজন করেছিল তা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ ১.৫ দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল। এ সময় রাজনৈতিক স্বার্থে কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে ব্যবহার না করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা আন্দোলন করছে শুধু তারাই নয়, দেশের 18 কোটি মানুষই আওয়ামী লীগকে চায় না। শনিবার চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে পোলো গ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের ঢল নামে। নগরী ছাড়াও বিভাগের সব জেলা উপজেলা থেকে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, এদেশের সবাই আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে, তাদের প্রত্যাখ্যান করেছে জনগণ। আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র জিম্মির লক্ষণ দেখা যাচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। তারুণ্যের সমাবেশে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। প্রায় 2 লাখ মানুষের সমাগম হয়েছে বলে দাবি বিএনপির। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। গতরাত 10:30টার দিকে উপজেলার চাঁচকৈর শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটির মতবিনিময় সভা চলছিল। এ সময় জেলা বিএনপি সদস্য আবু হেনা মোস্তফা কামালের সমর্থকদের সাথে জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এ সময় পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সুফি আবু সাইদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ হন। আহত হন আরও 8 জন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, দেশে ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের দরকার আছে। এটি 1972 সাল থেকে থাকলেই ভালো হতো বলেও মন্তব্য করেন উপদেষ্টা। জানান, সবকিছুই পেশাদারিত্বের সাথে নিষ্পত্তি করা হবে। আগামীতে যারা সরকারে আসবে তারা গুম সংক্রান্ত কোনো আইন করলেও সেটা শক্তিশালী হবে কিনা সন্দেহ প্রকাশ করেন তিনি। বর্তমান সরকারের আইনটিকে কঠোর করার লক্ষ্য বলে জানান তিনি। যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না। তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক কর্মকর্তা কর্মচারী এখন যেন গলার কাঁটা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ দেয়া অদক্ষ এসব ব্যক্তির মধ্যে অনেককে ঘিরে নানা সন্দেহ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় বদলি করা যাচ্ছে না। বাধ্য হয়ে তাদের রেখেই চালাতে হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর বিচার প্রক্রিয়া। জরুরি ভিত্তিতে কয়েকজনকে বদলি করা দরকার বলছে প্রসিকিউশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ অফিস আদালতে রদবদল হলেও ভিন্ন চিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারক থেকে প্রসিকিউশন টিম সম্পূর্ণ বদলে গেলেও রয়ে গেছেন আগের আমলের কর্মকর্তা কর্মচারীরা। যুদ্ধাপরাধের অভিযোগে জামাত ও বিএনপি নেতাদের বিচারের সময় এদের নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এখনও ট্রাইব্যুনালের বিভিন্ন দায়িত্বে তাদের রেখেই চলছে ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার কাজ। অথচ প্রসিকিউটররা জানান, নিরাপত্তার জন্য ওই কার্যালয়ের মালি থেকে কর্মকর্তা প্রত্যেকের দিকেই নজর রাখতে হয়। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাচারের ঘটনায় অনেকের প্রতি বেড়েছে সন্দেহ। তালিকাটা পাঠিয়েছি, সেটা অবশ্যই করা দরকার, কারণ সেখানে বেশ কয়েকজন কর্মচারীর নাম আছে যাদের পরিবর্তন সব ক্ষেত্রেই প্রয়োজন, দক্ষতার ক্ষেত্রেও প্রয়োজন, নিরাপত্তার ক্ষেত্রেও প্রয়োজন। বাধাটা অ্যাবসলিউটলি যেটাকে আমরা বলি আমলাতান্ত্রিক জটিলতা। সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আমি দেখিনি, কারণ আমরা যখনই এই প্রস্তাব নিয়ে গেছি সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি ওখানে আছেন বা যারা আছেন সকলেই তাদের পক্ষ থেকে যা বলার বলে দিয়েছে, কিন্তু শেষে গিয়ে দেখছি যে আমরা এর কার্যকারিতাটা দেখতে পাচ্ছি না। শুধু ট্রাইব্যুনালের জন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বদলি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে প্রসিকিউশন বলছে সরকার চাইলেই পরিবর্তন সম্ভব। এজন্য সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠিও দিয়েছে প্রসিকিউশন। রিয়ারেঞ্জ করা অত্যন্ত জরুরি, কারণ আমাদের ট্রাইব্যুনাল, বিশেষ করে প্রসিকিউশন, এটা অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা। বিগত আমলে যারা ছিলেন তারা একটি মন মানসিকতা তারা একটা ধারণ করত। স্বাভাবিক 5ই আগস্টের পরে একটি বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে তারা যে মন মানসিকতা ধারণ করে সেটা দিয়ে আমাদের মন মানসিকতার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে কাজ করছেন 30 জন কর্মকর্তা কর্মচারী। এছাড়া রেজিস্ট্রার অফিসে কর্মরত আরও 30 জন। তাদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত জটিলতায় সরানো যাচ্ছে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। ধর্মীয় ভাব গাম্ভীর্য এর পরিবেশে বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। দিন জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে থাকছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। এছাড়া মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় করা হবে বিশেষ প্রার্থনা। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে 2500 বছর আগে আজকের দিনে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি। খাগড়াছড়িতে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে।
এই উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হবে। বিকেলে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? দিন জুড়ে কি কি আয়োজন থাকবে? দেখুন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে অন্যতম যে বড় আয়োজনটি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি খাগড়াছড়ির ইয়াংদা বৌদ্ধ বিহারে। সেখানে কিন্তু সকাল একেবারে বলা যায় যে ভোর থেকে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু বিহারে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের যে আয়োজন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা উদযাপন সেটি কিন্তু পালন করছে। আমরা দেখছি এখানে যে মন্দির উদযাপন কমিটি বিহার কমিটির পক্ষ থেকে সকাল একেবারে ভোর 4টা থেকে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সেটা রয়েছে, অর্থাৎ গল্পসূত্র পাঠের মধ্য দিয়ে আজকের যে অনুষ্ঠান সূচি সেটা শুরু হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি এখানে ভিক্ষু সংঘের পিণ্ডদান, একই সাথে সকাল 6টার দিকে বুদ্ধ পতাকা উত্তোলন এবং এখানে বোধি বৃক্ষমূলে মৈত্রী জল উৎসর্গ সহ নানা আয়োজন করা হয়েছে। এখন আমরা যেটা দেখছি আসলে অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের যে ধর্মীয় আলোচনা সভায় সেটাতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সমবেত হয়েছে এবং বিভিন্ন বয়সী মানুষ, নারী, শিশু, পুরুষ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা আজকে এখানে প্রার্থনায় সমবেত হবে। আমরা দেখছি এখানে মানুষজন তাদের যে প্রীতি প্রজ্বলন করছে, একই সাথে তাদের যে অন্যান্য যে পিণ্ডদান সহ যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি করছে এবং এখানে কিছুক্ষণ পরে একটি ধর্মীয় আলোচনা সভা শুরু হবে এবং এখানে একই সাথে পঞ্চশীল গ্রহণ, সঙ্গদান, বুদ্ধমূর্তি দান, কষ্ট পরিষ্কার দান সহ বিভিন্ন যে দানীয় বস্তু দান রয়েছে সেই আয়োজনগুলো হবে এবং এখানে ধর্মীয় যে দেশনা সেটাও প্রদান করা হবে। একই সাথে সকাল 11টায় এখানে কিন্তু ভিক্ষু সংঘের পিণ্ডদান রয়েছে এবং আজকে বিকেল 3:30 থেকে এখানে একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। ইয়াংদা বিহার থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে চেঙ্গিয়া স্কয়ার পর্যন্ত যাবে, আবার ইয়াংদা বিহার এসে শেষ হবে। এই আয়োজনে অন্তত 3 থেকে 4 হাজার মানুষ সমবেত হবে বা 5 হাজার মানুষ সমবেত হবে বলে এটা রয়েছে এবং এখানে আয়োজকদের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে বুদ্ধের যে অহিংস বাণী সেটি প্রচারের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী মানুষের মধ্যে যে যুদ্ধ, হানাহানি, অরাজকতা, অশান্তি সেটা দূর হবে এবং মানুষ মৈত্রী এবং শান্তির বন্ধন আরো বেশি সুদৃঢ় হবে বলে তারা এই আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এবং আজকের এই আয়োজনকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে এখানে আমরা দেখছি যে শুধু ইয়াংদা বিহারে নেই, খাগড়াছড়ির প্রায় প্রতিটি বিহারে কিন্তু বুদ্ধ পূর্ণিমার যে আনুষ্ঠানিক কেন্দ্র করে বিভিন্ন যে আয়োজনগুলো রয়েছে, ধর্মীয় যে আয়োজন সেগুলো কিন্তু পালন করা হচ্ছে। এই ছিল ইয়াংদা বিহার থেকে বুদ্ধ পূর্ণিমা পালনের সবশেষ। খাগড়াছড়ি থেকে বুদ্ধ পূর্ণিমার আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। অন্তত 60 জেলায় বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। শনিবার চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াসে, যা এবছরের সর্বোচ্চ। আর ঢাকায় তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি। এদিকে সোমবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে অপেক্ষা করতে হবে পুরো সপ্তাহ। তপ্ত সূর্যের আগ্রাসী রূপে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গ্রীষ্মের এমন খরতাপের মধ্যে ঘাম ঝরিয়ে জীবিকার তাগিদে ছুটে চলছে নগরবাসী। তীব্র তাপপ্রবাহে হাসপাস অবস্থা সবার। অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভোগান্তি শ্রমজীবী মানুষের। আমরা তো মনে করেন যে দিন এনে দিন খাই, গাড়ি না চলে সংসার চালাতে পারি না, কিস্তি মিস্তি আছে। এই মনে করেন আমরা যে সাধারণ মানুষ, মানে প্রচুর গরম, মানে সামনের দিকে কি অবস্থা একমাত্র আল্লাহ জানে। গরমের অবস্থা তো খুব সিরিয়াস, খালি পানি খাই আর যেখানে সেখানে বইতেই। তাপমাত্রার পারদ প্রতিদিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। শনিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 39.9 ডিগ্রি সেলসিয়াসে। তবে গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এ অবস্থা থাকবে আরও 2-1 দিন। তাপপ্রবাহ 12 তারিখ বা তার আশেপাশের সময় সামান্য কমে আসতে পারে তাপমাত্রা। তা পুরোপুরি তাপপ্রবাহ মুক্ত নাও হতে পারে, কারণ কি বৃষ্টির ধারাটা 12 তারিখের পরে আস্তে আস্তে বাড়ে। আর এটা যখন পূর্ণ মাত্রায় যাবে বা বেশি পরিমাণে বাড়বে, বিস্তৃতি যখন বেশি লাভ করবে, তখন তাপপ্রবাহের যে বিস্তৃতিটা আছে সেটা ধীরে ধীরে কমে আসতে থাকবে। বা 7 ডেজ আশেপাশের সময়ে 16, 17 বা 18 তারিখের কাছাকাছি সময় সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে আর্দ্রতা বেশি থাকায় এমন অস্বস্তিকর পরিস্থিতি। তবে কিছুটা স্বস্তির খবরও দিচ্ছে আবহাওয়া অফিস। সোমবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে সেসব এলাকায় নেমে আসবে তাপমাত্রা। তবে সারা দেশের তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে সপ্তাহখানেক। তাপমাত্রা বেশি থাকার কারণে আর্দ্রতা কমে আসছে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, আবার সন্ধ্যা যখন চলে আসবে তাপমাত্রা যখন কমে আসবে আর্দ্রতার পরিমাণ অটোমেটিক বাড়বে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে না গেলে, পর্যাপ্ত পরিবেশ তৈরি না হলে সে বৃষ্টিটা হবে না। আর এই সময় যে বৃষ্টিটা হয় মার্চ এপ্রিল মে মাসে আমাদের কালবৈশাখী ঝড় থেকে বৃষ্টিটা হয়। এদিকে মে মাসটি ঘূর্ণিঝড় প্রবণ হলেও আগামী 10 দিনে তেমন কোনো আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপপ্রবাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকালকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ছিল, তা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে, আর জনজীবনে কতটুকু প্রভাব পড়েছে এই তীব্র তাপ? গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গায়। আপনি জানেন যে গত বুধবার থেকে মৃদু, মাঝারি, তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো চুয়াডাঙ্গার এই প্রেক্ষাপটে এখানকার সব শ্রেণী পেশার মানুষকেই দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। তার কারণ তীব্র রোদ থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সময়ের মধ্যে মানুষ বাইরে আসতে পারছে না। জরুরি প্রয়োজনে যারা বাইরে আসছেন তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা দিন আনেন দিন খান, বাজারে মুটি মজুরের কাজ করেন, এমন শ্রেণীর মানুষদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তার কারণ তারা ওই সময়টা বাইরে আসছেন ঠিকই, কিন্তু কাজ করতে পারছেন না, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। এবং আমি অনেককে দেখেছি যে তারা একটু সুযোগ পেলেই ছায়া কোনো স্থানে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। এই অবস্থার ভেতর দিয়ে চলছে চুয়াডাঙ্গার জীবন গত বুধবার থেকে। তো আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি। আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে সেটি হলো 13 তারিখের পরে সুখবর মিলতে পারে, বৃষ্টি হতে পারে। তার আগে পর্যন্ত এই অবস্থায় থাকবে। এখনো 2 দিন চুয়াডাঙ্গার মানুষকে এভাবেই কাটাতে হতে পারে, এমন অবস্থা মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ নিদারুণ কষ্টে আছে তীব্র এই রোদ গরমে। চুয়াডাঙ্গা তীব্র তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। বাংলাদেশের মানুষের সমর্থন ফিলিস্তিনিদের সংগ্রামকে আরও জাগিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। শনিবার রাজধানীর গুলশানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ফিলিস্তিনের জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, মানবিক সংকট এবং জীবনযুদ্ধের মর্মস্পর্শী বর্ণনাও তুলে ধরা হয়। দেখে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন, যেখানে ফিলিস্তিনিরা ইসরায়েলের বোমার আঘাতে ধ্বংসযজ্ঞে আর্তনাদ ও লাশের সারিতে বাঁচানোর চেষ্টা করছেন মানুষকে। তীব্র ব্যথাতুর দৃশ্য যেন বাস্তব রূপ পেয়েছে এই ছোট নাটক মঞ্চায়নে। এজন্য শুধু সংহতি নয়, ভ্রাতৃত্বের বন্ধন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি। ফিলিস্তিনের নাগরিক ইসাক নুমারি বাংলাদেশে পড়তে এসেছেন 1.5 বছর আগে। মন যেন তার পড়ে থাকে নিজ দেশে। পরিবার ও দেশের মানুষের জন্য বুকের ভিতর চাপা কান্না তাড়িয়ে বেড়ায় তাকে। এমন বেদনা বুকে বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরা। মানে ইসরায়েলের আর্মি প্রত্যেক দিন আমাদের বাসাগুলা দুঃখে বাসা ধ্বংস করে ফেলে, মানুষকে সরাই দেয় মানে অন্য জায়গাতে, আর এই জায়গা যেটা থেকে সরাই ফেলছে এই জায়গাটা নেই। ইসরায়েল এরকম অবস্থা হচ্ছে। আমি এখানে আছি কিন্তু আমার মনে ওখানে আছে। সবসময় আমার ফ্যামিলির জন্য আমি থিঙ্কিং করতেছেন। পরীক্ষার সময় একটু কঠিন লাগে, পরীক্ষার সময় আমি পড়তেছেন কিন্তু আমার সব কনসেন্ট্রেশন ওখানে আমাদের দেশে। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, মানবিক ও সহমর্মী সমর্থনকে ভ্রাতৃত্বের বন্ধন বলে অভিহিত করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। বাংলাদেশ আমার দ্বিতীয় ঘর। বিশ্বাস করি এ দেশের ভাইরা আমাদের পাশে আছেন ও থাকবেন। ফিলিস্তিনিরা উপলব্ধি করে তাদের সত্যিকারের ভাই বোন বাংলাদেশে রয়েছে, যারা প্রতিনিয়ত তাদের পাশে থাকার জন্য কাজ করছে। এই মুহূর্তে ফিলিস্তিনিরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সংকট মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, যা ফিলিস্তিনিদের আশা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের মেঘালয়ের 3 জেলায় কারফিউ জারি করায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এর মধ্যে সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে স্থানীয়দের সচেতন করছে বিজিবি। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয় গেল শুক্রবার সন্ধ্যায়। আদেশে বলা হয় প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। এরপর থেকে সুনামগঞ্জের সীমান্ত এলাকার ৭ উপজেলার ১৯টি ক্যাম্পে সতর্ক অবস্থানে বিজিবি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দেখি এলাকার যে আগের তুলনায় বর্ডার খুবই গরম, এখন বর্ডারে ঢোকা যাইতেছে না, কোনো মানুষ বর্ডারে যায় না। বিজিবি বাড়ি বাড়ি বইলা দিচ্ছে, সবাই মাইকিং করে দিচ্ছে মসজিদে। তারা বলছেন দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধ পথে ২ দেশে বিভিন্ন পণ্য পাচার হয়ে থাকে। সম্প্রতি কিছু ভারতীয় নাগরিককেও পুশিং করা হয়। বর্ডারে মনে করেন আগে যে গরু বাছুর লাগতো, এটাও নিষিদ্ধ দিয়েছে বিজিবি। বিজিবি সবসময় টহলে আছে, আরও কিছু টহল বাড়ায় দিলে ভালো হয়। ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দমন করার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা সেটি সচল আছে। পুশিংয়ের ব্যাপারে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে, তো সেখানে আমাদের টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেটি প্রতিরোধ করে গড়ে তুলব। স্থানীয়দের দাবি, গেল বৃহস্পতিবার সিলেটের তামাবিল এলাকায় উভয় দেশের সীমান্ত জরিপের সময় বিএসএফকে বাধা দেয় স্থানীয় জনতা। এতে বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। ধারণা করা হচ্ছে সেই ঘটনার জের ধরে কারফিউ জারি করা হয়েছে ওপারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবচেয়ে মধুর ডাক মা, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম শব্দ মা। সন্তানের সাথে মায়ের মধুর সম্পর্ক জগতের সব রীতিনীতি বা দিবসের আনুষ্ঠানিকতা থেকে অনেক ওপরে। মায়ের প্রতি ভালোবাসা সময়ের ফ্রেমে বেঁধে রাখার কিছু না হলেও তাকে আজ একটু বিশেষভাবে মনে করছেন সন্তানরা। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় নির্দিষ্ট কোনো দিন দরকার না হলেও প্রতি বছর পালিত হয়ে আসছে মা দিবস। ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টের জন্মের অনেক আগে থেকে মিশর, রোম ও গ্রিসে বিশেষ একটি দিনকে মা দিবস হিসেবে পালন করা হতো। মায়ের প্রতি গভীর মমত্ববোধ থেকে তারা আরাধনা করত দেবতাদের। বর্ণাঢ্য আয়োজনে মা দিবস উদযাপনের শুরুটা মূলত আমেরিকানদের থেকে। 1870 সালে সমাজসেবী জুলিয়া ওয়ার্ড হো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধে সব মাকে একসঙ্গে করতে চান, আর এর জন্য মা দিবস পালনের প্রস্তাব দেন তিনি। তার লক্ষ্য ছিল 1858 সালে শান্তিকর্মী অ্যান জার্ভিসের প্রচেষ্টাকে এগিয়ে নেয়া। অ্যান জার্ভিস যুদ্ধবিধ্বস্ত আমেরিকান নারীদের নিয়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে প্রচার ও কাজ শুরু করেন। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা জার্ভিস মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের কাজে হাত দেয়। প্রতি রোববার মা যেখানে পড়াতেন, পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফিটন শহরের সেই চার্চে 1908 সালের 10 মে প্রথমবারের মতো দিনটি উদযাপন করেন অ্যানা। এরপর ধীরে ধীরে বড় পরিসরে উদযাপন হতে থাকে দিবসটি। 1912 সালে সর্বপ্রথম এ দিনকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। 1914 সালে দিনটিকে দেশব্যাপী সরকারি ছুটি ও জাতীয় দিবসের মর্যাদা দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আর 1962 সালে দিবসটি স্বীকৃতি পায় আন্তর্জাতিক দিবস হিসেবে। এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।